ভোটের বাংলায় যুবদের মন বোঝার চেষ্টা বিজেপির। জেলায় জেলায় বিজেপির যুব আড্ডা কর্মসূচি। আজ থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত যুব আড্ডা করবে বিজেপির যুব মোর্চা। আর এই নিয়েই কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা। সুস্মিতা, আজ থেকে বিজেপির যুব মোর্চা যুব আড্ডা কর্মসূচি চালু করছে। কি রয়েছে এই কর্মসূচিতে, কিভাবে হচ্ছে যুব আড্ডা তো জানবই, এরই পাশাপাশি যে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এই যে যুব সাথী প্রকল্প মমতা সরকারের একটা মাস্টার স্ট্রোক 2026-এর ভোটের আগে, ঠিক যেরকম 2021-এ লক্ষ্মীর ভান্ডার হয়েছিল, কোথাও কি এবার যুব ভোট ব্যাংকে ধস নামার একটা আশঙ্কা করছে বিজেপি, এবং সেখান থেকে এরকম একটা কর্মসূচি? দেখো, নিশ্চিতভাবেই আগামী নির্বাচনকে সামনে রেখে বিজেপি যুব সমাজকে টার্গেট করতে চাইছে। যুবদের ভোট, মহিলাদের ভোট একত্রিত করে তাদের ভোট ব্যাংককে আরও মজবুত করার প্রচেষ্টায় বিজেপি যুব মোর্চার তরফ থেকে আগামী দিনে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। এবং গতকাল যুব মোর্চার বৈঠক রাজ্য নেতৃত্বের সঙ্গে, তারপরেই সিদ্ধান্ত হয়েছে বঙ্গ বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থক তারা প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রভিত্তিক যুব আড্ডা কর্মসূচি পালন করবে। এই যুব আড্ডা কর্মসূচি অনেকটা তাদের চা চক্র যে কর্মসূচি চলেছিল 21-এর নির্বাচনে দেখেছি আমরা, 24-এর নির্বাচনে দেখেছি, সেই একই অনুরূপ। এবং প্রতিটি বিধানসভা ভিত্তিক অঞ্চলে 30টি করে জায়গা বাছা হবে যুব মোর্চার তরফ থেকেই। যে 30টি জায়গা কোনো চায়ের ঠেক হতে পারে, কোনো চায়ের দোকান বা এলাকার যে রাস্তার মোড়ে মোড়ে, সেখানে হবে এই যুব আড্ডা। এবং সেখানে 20 থেকে 25 জন যুব মোর্চার কর্মী সমর্থক তারা একত্রিত হয়ে জনসংযোগ করবেন। এবং তারা একত্রিত হয়ে মূলত এলাকাবাসীর কাছে, এলাকার যুবকদের কাছে কেন্দ্রীয় সরকারের কী প্রকল্প রয়েছে যুবদের জন্য। কেন্দ্রীয় সরকার এর আগে হরিয়ানা, উড়িষ্যা, বিহার একাধিক জায়গায় তাদের ক্ষমতায় আসার পর বিজেপি শাসিত সেই সব যে সমস্ত রাজ্য আছে সেখানে যুবকদের বেকারত্বের হার কমেছে। বিজেপি আসার পর এই বার্তাই মূলত তারা পৌঁছে দিতে চাইছে এলাকার যুবকদের কাছে। বিধানসভা ভিত্তিক এই কর্মসূচি হবে, যুব আড্ডা কর্মসূচি। এবং নিশ্চিতভাবে যুব সাথী প্রকল্পের পাল্টা হিসেবেই এটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবে যুব মোর্চা, এমনটাও বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থক তারা মনে করছে। অন্যদিকে রাজনৈতিক মহল বা যারা অন্যান্য যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক, তারাও মনে করছে যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস যেভাবে যুবদের মনে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বা আগামী নির্বাচনে যুবদের ভোটকে একত্রিত করার চেষ্টা করছে, বিজেপির তরফ থেকেও এই পাল্টা কর্মসূচির মাধ্যমে যুবকদের ভোটকে নিজেদের ভোট ব্যাংক বানানোর চেষ্টায় এই মুহূর্তে মরিয়া বঙ্গ বিজেপি। আর সে কারণেই এই যুব আড্ডা কর্মসূচি বিজেপি যুব মোর্চার তরফ থেকে, যে আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, আজ থেকে শুরু করে। ধন্যবাদ সুস্মিতা। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা যুবকদের কাছে যাবো, আমাদের যুব মোর্চার নেতৃত্বে আমরা যুবকদেরকে বোঝাবো। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন, বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিয়ে শপথও নিন, যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। যাদের BLA 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। ওই ঘোষণা পর্যন্তই হয়, BLA 2 দিতে পারে না বুথ থেকে, আড্ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো BLA-টা অন্তত একজন দিতে পারত। যেসব বুথে এক পিস লোক নেই, বলছে আড্ডা করুন। দোলযাত্রার পর রথযাত্রা, বঙ্গে ফের ছুটবে বিজেপির রথ। ভোটের বাংলায় হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা। বসন্তের বাংলায় ভোটের হাওয়া, ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা। 3রা মার্চ দোল, এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ। সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড। সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। 1043টা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে
পরামর্শ জমা হচ্ছে। নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপির সরকারের সময়, যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে, সেটা আগে তৈরি করছে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990-এ রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী। গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময়ে হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। শনিবার বিজেপির সল্টলেক অফিসে কোর কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। জেলায় জেলায় তৃণমূলের ভোট কোর কমিটি। স্থানীয় নেতাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে, সবাই যেন একজোট হয়ে ভোটে লড়েন, এটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে। পাখির চোখ বিধানসভা ভোট, ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছেন তৃণমূল। এই প্রথমবার নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মসৃণ সাংগঠনিক কাজকর্ম এবং মসৃণ জনসংযোগ। আর নির্বাচনের তো কিছু বিশেষ ধরনের কাজকর্ম থাকে, যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে করেছে। একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল, তা বহুদিন হলো উঠে গিয়েছে। এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয়। জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয়, সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট, জেলার সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি। ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে। লোকসভা ভোটে বারাসাত, বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে, তবে বিধানসভা ভোটের আগে নিচু স্তরে সমন্বয়ের নানা অভিযোগ সামনে এসেছে। বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন 16 জন। আহ্বায়ক রথিন ঘোষ, সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচী দত্ত। বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ। কমিটিতে 3 সাংসদ খলিলুর রহমান, আবু তাহের ও ইউসুফ পাঠান। 9 জন বিধায়ক এবং 1 জন সাংসদ মিলে আর কি এই কোর কমিটি আছে। আগামীতে আরও কিছু নির্দেশিকার আমরা অপেক্ষায় রয়েছি, কাজে সেই নির্দেশিকাটা পেলে আমাদের এই কমিটি পুরোপুরি সর্বতভাবে আমরা নেমে পড়ব। দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে, যে একটা ইলেকশন আসছে, একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা, 2 হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা, 3 হচ্ছে নির্বাচনী বিধি নিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো। তো সেটা যা মনে করেছে দল, সেটাই মানে সঠিক, সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে। লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত 3 সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলি সময়ের রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে।
এই সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয়, সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে। তৃণমূল সূত্রে খবর, প্রয়োজন হলে আগামী দিনে আরো বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। মাথাভাঙার ছবি দেখাবো। মাথাভাঙায় পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা। তৃণমূল বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ। তৃণমূল বলছে বিজেপি তাদের পোস্টার ছিঁড়েছে, অন্যদিকে বিজেপি বলছে তৃণমূল তাদের পোস্টার ছিঁড়েছে। মাথাভাঙা শহরের 11 আর 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। পোস্টার ছেঁড়ার অভিযোগ অস্বীকার করেছে দু দলই। গত 2 দিন আগে পোস্টার লাগিয়েছিলাম আমার ওয়ার্ড ভিত্তিক, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ছবি সহ। তো 2 দিনের মধ্যে আমি দেখি পোস্টারগুলো জায়গায় জায়গায় ছিঁড়ে ফেলানো। কে ছিল, মানে কী কারণে, এখনও তো ভোটের ঘন্টা বাজেনি, পোস্টার লাগাতে গিয়েই পোস্টারটা ছিঁড়ে ফেললো। যেহেতু এখন বিরোধী শক্তি হিসেবে সবাই বিজেপিকেই জানে, তো আমরা সেই হিসেবে বিজেপিকেই দোষ দিচ্ছি যে বিজেপির হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী, ওরাই বোধহয় পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে। আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে পোস্টার, ফ্লেক্স, নরেন্দ্র মোদীর চিঠি বিলি হচ্ছে, প্রচার হচ্ছে আর কি। 2026 বিজেপির আসছে, এটা সারা পশ্চিমবঙ্গ জেনে গেছে। আমরা আমাদের পার্টির কর্মকাজ করছি, পোস্টার লাগানো চলছে, নরেন্দ্র মোদীর চিঠি আমরা বাড়ি বাড়ি দিচ্ছি। আজকে সকালে হঠাৎ করে দেখি এই আমাদের নরেন্দ্র মোদীজির ছবি সহ পোস্টার রাস্তা রাস্তা পড়ে আছে, এবং ওয়াল পোস্টারিং যেটা করা হয়েছে সেটাও ছিঁড়ে ফেলছে। কারা করেছে, এখন যাদের ভয় তারাই করেছে। যে এই পোস্টারকে দেখে যদি ভয় পায়, তাহলে বিজেপি কর্মীরা যখন রাস্তাঘাটে মাঠে নামবে তখন তাদের অবস্থা কি হবে? নৈহাটিতেও পোস্টার ছেঁড়া নিয়ে তরজা। এখানে আবার বিজেপির পোস্টার ছিঁড়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ। প্রধানমন্ত্রীর ছবির পোস্টার খালে ফেলে দেওয়ার অভিযোগ করছে বিজেপি। পোস্টার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ মানতে নারাজ শাসক দল। নিউজ ফ্ল্যাশ। দেখুন, এই অবস্থায় রয়েছে পানীয় জল। এই ছবিটা কোথাকার বলুন তো? নিউ টাউনের সাপুরজি আবাসন। গতকালই আপনাদের দেখিয়েছিলাম এখানে ডায়রিয়ার প্রকোপ একেবারে মারাত্মক আকার নিয়েছে। ই ব্লকের প্রায় প্রত্যেক ঘরে একজন করে আক্রান্ত। এই পানীয় জল থেকেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন এখানকার আবাসিকরা, এবং গতকাল তারা বিক্ষোভও দেখিয়েছেন ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে, এবং থানায় ডায়েরিও করেছেন, অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তারপরে ঠিক কী ছবি? এখনও সেখানে উদাসীনতা, কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এত মানুষ আক্রান্ত হচ্ছেন ডায়রিয়ায়। সরাসরি চলে যাব কী ছবি জানবো। প্রীতি আমার সহকর্মী রয়েছেন সরাসরি সাপুরজি থেকে। প্রীতি, কোনো ব্যবস্থাই কি নেওয়া হচ্ছে না? সকালে কী ছবি দেখছো এখন? দেখো মিমি, গতকাল বারংবার আমরা কিন্তু এই সাপুরজি আবাসনের যে ছবি তা তুলে ধরার চেষ্টা করেছি, এবং আবাসিকরা কতটা সমস্যার মুখে পড়েছেন তাও কিন্তু দেখানোর চেষ্টা করেছি। স্পেসিফিক্যালি কিছু ছবি আমাদের হাতে এসেছে, সেই ছবি কার্যত একেবারে চক্ষু চড়ক গাছ হবে দেখলে। কিছু রিজার্ভার ট্যাঙ্ক যেখানে জল রিজার্ভ করে রাখা হতো, সেখানে কিন্তু পচা জল, এবং সেই পচা জলই ডিস্ট্রিবিউট করা হয়েছে বিগত দিন ধরে। এবং এখানকার যারা আবাসিক তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানানোর সত্ত্বেও কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। তবে নিউজ 18 বাংলা যখন এই খবর বারংবার দেখায়, তারপরে এখানকার যিনি স্থানীয় বিধায়ক রয়েছেন তাপস চট্টোপাধ্যায়, তিনি আসেন। পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছেন তারা এখানে আসেন। তারা আসার পরে যে সমস্ত ট্যাঙ্ক, সে সমস্ত ট্যাঙ্ক পাঠানো হয় জলের। এবং আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটুখানি ছবিটা দেখানোর জন্য। ঠিক দূরে দেখতে পাচ্ছ পানীয় জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক পাঠানো হয়েছে, এবং স্থানীয় যে থানা, সেই থানার তরফে আধিকারিকদেরকে পাঠানো হয়েছে যাতে পুরো বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখার জন্য। এবং এই যে আবাসনের আবাসিকরা রয়েছেন তাদের মূলত অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা এই পচা জল ব্যবহার করতেন, এবং এখানকার যারা অথরিটি রয়েছেন তাদেরকে জানানো সত্ত্বেও সেই সমস্যার সমাধান করানো হয়নি, নোটিশ পাঠানো হয়নি। উইদাউট নোটিশ তারা এই জল ব্যবহার করছিলেন। স্বাভাবিকভাবেই জল ব্যবহার করতে করতে পরিবারের একাধিক সদস্য তারা অসুস্থ হয়ে পড়েন, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতি পরিবারের প্রায় ছোট থেকে বড় সকলেই অসুস্থ হয়ে পড়েন। এবং আজকে সকাল থেকে এই যে জল এতদিন ধরে ব্যবহার করত, সেই জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সদস্যরা তারা এসেছেন, তারা এসে এই ঘটনাস্থল খতিয়ে দেখেছেন, তাদের তরফে যে সমস্ত সাহায্য করার দরকার সেই সাহায্য করেছেন। স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি এই যে সমস্ত আবাসিকদের তাদের সঙ্গে কথা বলেছেন, এবং জলের যে সমস্যা সেই সমস্যা পুরোপুরি না মিটলে একদমই, অর্থাৎ এই যন্ত্রণা থেকে কবে আবাসনের বাসিন্দারা মুক্তি পান সেটাই এখন দেখার।
मेरे को बस मेंटेनेंस से ये मतलब ये कंप्लेन है कि उन्होंने हम लोगों को इन्फॉर्मेशन क्यों नहीं दिया। अगर आप हमें पहले इन्फॉर्म कर देते तो आज जिस परिस्थिति से हम लोग जूझ रहे हैं, हम लोग आज नहीं जूझ रहे होते। सभी बच्चे कम से कम हम लोग कुछ तो सेफ्टी मतलब अप्लाई करते मैम, जो आज हम लोग कर रहे हैं। हम लोगों का बस 2 ही रिक्वेस्ट है कि जल्द से जल्द इस समस्या का समाधान हो, ठीक है। और दूसरा, मेडिकल फैसिलिटी हम लोगों को जल्द से जल्द मिले। ওরা বলেছে 7টা 8টা ট্যাঙ্কার দিবে, এখন দেওয়ার পর কতটুকু রাহত হয় তারপরে বোঝা যাবে। আমাদের এই সমস্যাটার সমাধান অতি তাড়াতাড়ি করুক, আজকের ভিতরে। আমাদের কাছে সময় নেই, সব বাড়িতে একটা একটা বাচ্চা, মহিলা, প্রেগনেন্ট লেডি সবাই এখন অসুস্থ হয়ে পড়েছে। আমরা চাই এটার নিদান হোক, এখনই হোক, আজকের ভিতরে হোক। একটা চূড়ান্ত গাফিলতি মেনটেন্যান্সের আছে। ল উইল গো ইজ ওন কোর্স। আমি তাদের অ্যাডভাইস করলাম যে ইউ হ্যাভ লস্ট FIR এগেনস্ট দি ভিকটিম। এবার NKD এর সাথে কথা বলেছি, NKD কাকে জলকে পরীক্ষা করতে দিয়েছে। আমার স্ট্রিক্টলি অ্যাডভাইস হচ্ছে এই জল এখন ব্যবহার হবে না যতক্ষণ না সন্ধ্যাবেলা PHE থেকে রিপোর্ট আসবে। ইন দি মিন টাইমে PHEর জল আমি পঞ্চায়েতকেও বলেছি, প্রয়োজনে বিধায়ক হিসেবেও আমার যত ফিল্টার জল কিনে এনেও বাড়িতে দিতে হবে। একটা হেলথ ক্যাম্প হয়েছে, দৃষ্টান্তমূলক ব্যাপার হওয়া দরকার। মানুষের লাইফ নিয়ে ছেলে খেলা করে না, এটা আমি মনে করি। জেলায় জেলায় শুরু হয়েছে রাস্তার কাজ। কোচবিহারের মাথাভাঙায় তৈরি হয়েছে নতুন রাস্তা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নতুন 3টি রাস্তা তৈরি হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তৈরি হবে নতুন ব্রিজ। কোচবিহারের মাথাভাঙা, এখানকার লতাপাতা পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে নতুন রাস্তা। উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। পুটিমারি বাজার থেকে সঞ্জয় ব্রিজ পর্যন্ত পেভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে। 2.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 2,71,00,000 টাকা। প্রচন্ড অসুবিধা হইতো যাতায়াত করতে, এই রাস্তা দিয়ে অনেক লোকজন যাইতো, অ্যাক্সিডেন্ট হইতো, খুব অসুবিধা ভোগ করতাম। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে যে রাস্তাটা দিয়েছে আমরা খুব খুশি, প্রচন্ড সুবিধা, এখন আমাদের কোনো অসুবিধা নেই। শুধুমাত্র লতাপাতাতেই প্রায় 14.5 কোটি টাকা ব্যয়ে পেভার্স ব্লকের রাস্তা হয়েছে। পথশ্রী তো আছেই। সুশীল বর্মনের কথা আমি বলছি, বিজেপির বিধায়ক। 5 বছরে তাকে দেখা যায়নি, কোনো কাজ করেননি। আমরা তার বাড়ির যে যাতায়াতের রাস্তা 2.5 কিলোমিটার পেভার্স ব্লকে, সেখানে আমরা 2,71,00,000 টাকা ব্যয়ে সেখানে রাস্তার কাজটা করে দিয়েছি। সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিশা আমরাই দেখাই। বিধানসভায় বেশ কয়েকবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে আমরা প্রশ্ন করেছিলাম। এই প্রতিবাদ বিধানসভায় করার জন্যই, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করার জন্য আমার বিধানসভায় বেশ কিছু জায়গায় তারা পেপার ব্লকের কাজ করেছেন। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, এখানে পথশ্রী প্রকল্পে 3টি রাস্তার কাজের শিলান্যাস হয়েছে। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্ধি পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরি হচ্ছে। হাটচালা থেকে ভক্তপাট প্রাইমারি স্কুল পর্যন্ত কাজ শুরু হয়েছে। তালজাম্বনি বাসস্ট্যান্ড থেকে কালাবেরিয়া পর্যন্ত এবং পদিমা থেকে শিমুলিয়া চক পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। 3টি রাস্তার জন্য 4 কোটির বেশি খরচ ধরা হয়েছে। এই রাস্তার সমস্যা ছিল, কাদা হতো, মানুষ যান চলাচল কিছু যেতে পারতো না, তার জন্য এই রাস্তাটা খুবই প্রয়োজন। এই রাস্তার কাজ হলে কয়েকশো মানুষ উপকৃত হবে। 3টি রাস্তা উদ্বোধন হলো পথশ্রী 4 ফেজে। দীর্ঘদিনের সমস্যা ছিল, এলাকার মানুষ খুবই খুশি, এলাকার মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবেন এই জন্যই। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার জলিমান্দা এলাকায় হদলা ব্রিজ বছর 3 ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। ব্রিজ ভেঙে যাওয়ায় বাসিন্দারা বাঁশের সাঁকো তৈরি করেন। শুরু হয় ঝুঁকির যাতায়াত। বাঁশের সাঁকো দিয়ে ভারী গাড়ি চলাচলেও সমস্যা। তবে এবার তৈরি হচ্ছে নতুন ব্রিজ। অনেক দিনের অবস্থা এরকম হয়ে পড়ে, সবারই সমস্যা হচ্ছে। হোক না, হলে তো ভালো হয়, তাহলে তো আমাদেরও সুবিধা হয়, আমাদেরও তো কষ্ট হয় যেতে আসতে। এখানকার মানুষের যে যন্ত্রণা, সেটা আমি বুঝেছি। আমি চেষ্টা করে যাচ্ছি, একদম পেনাল্টিমেট স্টেজে আছে। বলেছে যে সামনের সপ্তাহ বা তারপর সপ্তাহের মধ্যে টেন্ডার হয়ে যাবে, ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। আপাতত 2 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে, করে কাজ স্টার্ট হবে, তারপরে আবার হবে। মার্চ মাসের 15 তারিখের মধ্যে কাজ শুরু হবে। নিউজ 18 বাংলা। অপারেশন সিঁদুর এবার গোলাপ হয়ে ফুটল খড়গপুরের বাগানে। সৌজন্যে নার্সারি মালিক প্রণবীর মাইতি। তিনি এই নতুন গোলাপ তুলে দিলেন ভারতীয় সেনার হাতে। খড়গপুরে অপারেশন সিঁদুর,
এই অপারেশন সিঁদুরে নেই যুদ্ধ, এখানে আছে ভালোবাসা। দেশের জন্য ভালোবাসা এখানে গোলাপে ফোটে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এখানকার জগপুরের বাসিন্দা প্রণবীর মাইতি, নার্সারি মালিক। তার বাগানে নতুন প্রজাতির গোলাপ, সিঁদুর রাঙা গোলাপ, অপারেশন সিঁদুরের নামে, যা তিনি তুলে দিয়েছেন সেনার হাতে। ফুলটাও সিঁদুরের মতো, তো এটা আমরা অপারেশন সিঁদুর রাখতেই পারি, এভাবে অনেক কমেন্ট এসছে। তো কাশ্মীর থেকে এটা পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল বা এখান থেকে অপারেশন সিঁদুরটা নাম চালু হয়েছিল, এটা আমি স্যারদেরকে পাঠাই, ওনারা কিভাবে বলেন, তো পাঠাতে উনি আস্তে আস্তে গ্র্যান্ড হয়ে আসেন। গত বছর 22শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়, প্রাণ হারান 26 জন। 15 দিনের মাথায় জবাব দেয় ভারত। পাকিস্তানের প্রত্যাঘাত ভারতীয় সেনার। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। পাকিস্তানে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে নতুন প্রজাতির গোলাপ, নাম অপারেশন সিঁদুর। আমরা তো ভাবতে পারিনি যে এই নামে আমরা রিলিজ করব। আজকে এই নামে রিলিজ করার জন্য আমাকে খুব গর্ব মনে হচ্ছে যে হ্যাঁ, আজকে সাহেবরা এসছেন আমাদের এখানে বাড়িতে, এখানে ভ্যারাইটি এসে একটা রিলিজ করে দিয়ে গেলেন, ওনারা খুব প্লিজড হয়েছেন বাগান দেখে। এর আগে কাশ্মীরে ঘুরতে গিয়ে গোলাপ বাগান তৈরির প্রস্তাব দেন প্রণবীর মাইতি। একেবারে শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেনের পাশেই তার নার্সারির গোলাপ। এবার খড়গপুরের গোলাপ ফুটল অপারেশন সিঁদুর হয়ে। आज हम लोग वो वाला फ्लावर रिलीज किए हैं पुष्पांजलि प्रणवीर का तरफ से। ये हम लोग के लिए आज बहुत बड़ा दिन है। ये सर आया है ब्रिगेडियर सुबीर सोदी सर, उन्होंने आगे ईस्टार्न कमांड से आया है, उन्होंने आके ये इनोग्रेशन किया है। দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে গোলাপ ফুটালেন খড়গপুরের প্রণবীর, নাম দিলেন অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন সিঁদুর গোলাপের চারা তুলে দেওয়া হলো সেনাবাহিনীকে, আর সেই গোলাপ চারা পেয়ে খুশি সেনাবাহিনী। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা সৈকত ছাত্রের সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।